আসসালামু আলাইকুম। আসুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের গল্প বলি। আমি যখন ভিডিও করছি শুক্রবার 26শে জুন 2026, ঠিক এই মুহূর্তে চীনের রাজধানী বেইজিংয়ে চীনের প্রধান বিশ্বনায়ক বর্তমান সময়ের জিনপিংয়ের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত অভ্যন্তরীণ সবচেয়ে জরুরি এই মুহূর্তে প্রয়োজনীয় এজেন্ডাগুলো নিয়ে মিটিং চলছে। কিন্তু তার আগে, মিটিংয়ে আসার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাথে নিয়ে চীনের ঐতিহাসিক ভিয়েনআন সমাধিস্থল, অর্থাৎ চীনের যে সবচেয়ে বীরশ্রেষ্ঠ বীর যোদ্ধা, তাদের সম্মানে নির্মিত সেই বীরদের সমাধিস্থলে তারেক রহমানকে দিয়ে ফুল দিয়ে সম্মান জানিয়েছেন। এবং এই ভিএনআইএন যে স্কয়ার, এখানে যাকে তাকে যাবার সুযোগ দেওয়া হয় না, যাকে তাকে সেখানে নেওয়া হয় না, সেখানে শুধু বীরদেরকে নিয়েই তাদের দেশের বীরদের সম্মাননা দেওয়া হয়, জানানো হয়। কাপুরুষ, নৃশংস, ভীরু, দালাল টাইপ কোনো নেতাকে সেই ভিএনআইএনের ঐতিহাসিক বীর যোদ্ধাদের ওই স্কয়ারে নিয়ে যাওয়া হয় না, ঢোকারই সুযোগ দেওয়া হয় না। কিন্তু সেখানে তারেক রহমানকে নিয়ে যাওয়া হয়েছে। এর পিছনের ঘটনা কী, কারণটা কী? তারেক রহমানকে সেখানে যাওয়ার অনুমতি কেন দেওয়া হলো? এটা নিয়ে সারা পৃথিবীতে অনেকবার চীনের এই স্কয়ারটি ভেঙে দেওয়ার জন্য স্বয়ং আমেরিকাও গোপনে অত্যন্ত তৎপরতা চালিয়েছিল, সেখানে বোম্বিং করে এই বীরদের স্মৃতি স্কয়ারটি নস্যাৎ করে দেওয়ার। কিন্তু চীনের সবচেয়ে দুর্গ বুঝ্য দ্বার গড়ে তোলা হয়েছে আকাশ এবং চারপাশে নিরাপত্তা দিয়ে, যা কোনোভাবেই সেটাকে ক্ষতিগ্রস্ত করা যায় না। সেখানে তারেক রহমানকে নিয়ে তাকে সম্মানিত করা হয়েছে এবং তাকে দিয়ে বীরদের সম্মানিত করা হয়েছে। অর্থাৎ এটাই তারেক রহমানকে বোঝানো হয়েছে, চীনদের এই কর্মকাণ্ড দিয়ে, হে বীর, তোমাকে সালাম। বাংলাদেশের 15 বছরের যে আবর্জনা, যে সংগ্রামের মাধ্যমে আবর্জনা মুক্ত করা হয়েছে, সরিয়ে দিয়ে বাংলাদেশের যে বীর একজন পুরুষ রাষ্ট্রপ্রধান হয়েছেন, এবং সেই বীর এতটাই মহাত্মগাথা কল্প কাহিনীময় বীর যে তার প্রতিবেশী শক্তিশালী একটি রাষ্ট্রকে সম্পূর্ণ অগ্রাহ্য করে, ইগনোর করে, ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চীনের আকাশে, চীনের বায়ুমণ্ডলে, চীনের ভূমিতে পদার্পণ করেছে। এই যে বীরত্বগাথা, সব বীর তরবারি দিয়ে যুদ্ধ করে হয় না, সব ফিল্ড মার্শালি আসিফ মনিরের মতো, পাকিস্তানের সেনাপ্রধানের মতো বিমান বা আর্টিলারি শেল দিয়ে যুদ্ধ করে হয় না। তার পিছনে যে নেতারা থাকে, নেওয়াজ শরীফদের মতো, বা বর্তমান সময়ের যিনি শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী আছে, এদের দৃঢ়তা এবং এর পিছন থেকে যে ব্যাকআপ, এইটা দিয়েই বীরত্বগাথা, মানব চরিত্র বা নেতা তৈরি করে নিতে হয়। ঠিক এমনি বাংলাদেশের মাটিতে বর্তমান আমার দৃষ্টিতে একজন সুপরিচিত, সম্মানীয় এবং ব্যক্তিত্ব সম্পন্ন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন আসি মূল জায়গায়। এই মুহূর্তে শি জিনপিংয়ের সাথে তারেক রহমানের দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে। আলোচনার পরে যৌথ বিবৃতি আসবে, এবং ইস্তিহার তো যৌথ যেটা হবার সেটা আসবেই দাপ্তরিকভাবে, কিন্তু তারা দুইজন যৌথ বিবৃতি দেবেন বলে এখনও শোনা যাচ্ছে, জানা যাচ্ছে। তিস্তা ব্যারাজ নিয়ে শুরু করে আরও আনুষাঙ্গিক, ওদিকে যাব না, কারণ আমার মূল ভিডিওর বিষয়বস্তু তাহলে আমি হারিয়ে ফেলব। মূল বিষয়বস্তু হলো, যখন মিটিং চলছে তখন আমি ভিডিও করছি এই জন্য যে এক শালার পুত, এক সুমিন্দির পুত, এক খানকির পুত 3 দিন আগে, আমি গুনে রাখছি, গুনে রাখছি, 3 দিন আগে সে খুব ভাষণ দিয়ে জোরে সোরে বিবৃতি দিয়েছে এই ফেসবুক ভিডিওর মাধ্যমে যে শি জিনপিংয়ের সাথে তারেক জিয়ার
দ্বিপাক্ষিক বৈঠক হবে না। শি জিনপিং তিনি তারেক জিয়ার সাথে বৈঠকে বসবেন না, তিনি তার মন্ত্রী মহোদয়দের দিয়ে মিটিং করিয়ে তারেক জিয়াকে বিদায় করবেন। তো তখন থেকে আমার পা শিরশির করছিল, আমি স্যান্ডেল ছাড়াই 3 দিন হেঁটেছি, স্যান্ডেল পায়ে দিইনি। ওর মুখে জুতা মারার জন্য স্যান্ডেল হাতে নিয়ে আমি ক্ষণ গুনেছি যে যখন তারা মিটিংয়ে বসবে তখন আমি এই স্যান্ডেল পরে ভিডিও করব। গালাগালি করলাম এই জন্য, ভদ্রলোকদেরকে সম্মান করা যায়, আর যারা বিনীত ভদ্রভাবে কথা বলে মাগি টাইপ, তারাও এক ভদ্র, তারাও ভদ্রতার ভিতরেই থাকেন, কিন্তু ভদ্রলোককে ভদ্রভাবে সম্মান জানানো যায়। একজন চিটার, বাটপার, ষড়যন্ত্রকারী, দেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সাথে জড়িত কথা বলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মতো কোনো লোককে আমি সম্মানিত তো করবই না, বরঞ্চ কীভাবে এই শালারপুতদেরকে সামনে নিয়ে এসে একবার অরিজিনাল শালারপুত বানিয়ে ছেড়ে দেওয়া যায় সেই চেষ্টা করব। কিসের পুত বলো এখন শি জিনপিং এবং তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক চলছে, তখন আমি তোর বাপ, বাঞ্চতের বাচ্চা, ভারত তোর বাপ হয়, ভারত তোর মারে দিয়ে তোদের জন্ম দিয়ে থুয়ে গেছে। এই দেখ, ভারতের কথা বলি, আমি এখন বলছি, গতকাল দীনেশ ত্রিবেদী বঙ্গভবনে গেছিল রাষ্ট্রপতির সাথে দেখা করতে। রাষ্ট্রপতি একেবারে থালা ভরে দিয়েছে। রাষ্ট্রপতি কিডা? বর্তমানে চিড়িয়াখানায় আছে হচ্ছে সেই মহেশ ট্রাম্প, তাকে খাওয়াইয়ে টাওয়াইয়ে তাগত করা হচ্ছে। আর শাহাবুদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি। আমলিগো যখন ক্ষমতায় ছিল তখনকার ওজন আর বর্তমান চেহারা, ওজন একেবারে ডোনাল্ড ট্রাম্পের ওই মহিষের মতো। দুইজনই একেবারে স্বাস্থ্যবতী, গর্ভবতী হয়ে দুইজনই শুধু চিবাচ্ছে। এখন কোনো কাজ আছে, কোনো কর্মকাণ্ডের ভিতরে আছে তাকে? দীনেশ ত্রিবেদী গিয়েছিলেন তার পরিচয়পত্র পেশ করতে, ওই পর্যন্তই। তারপরে সুপ্পু সাহেব বলে দিয়েছেন, আমার সাথে বেশি প্রীতির সম্পর্ক করতে আসো না, আমি তোমাদের সাথে নেই। সে যখন বাইরে এসে সাংবাদিকের মুখোমুখি হলেন কিছু প্রশ্নের উত্তর, তিনি স্বেচ্ছায় বলছেন 2 বছর পরে ট্যুরিস্ট ভিসা তুলে নিয়ে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা দিতে যাচ্ছেন। আরও কোন কোন ভিসা যে দেবে সেটা তো পরে। চিকিৎসা বলছেন, চিকিৎসা তো চলমান আছেই, ওটাকে আরও দ্রুত বা ত্বরান্বিত করার জন্য কাজ করবেন। ট্যুরিস্ট ভিসা দিবেন, আর কোন কোন ভিসা দিবেন। দীনেশ ত্রিবেদীর চেহারা দেখছেন ভারতে যখন বেনাপোল দিয়ে ঢোকে সেই দিনের চেহারা আর গতকালকের সাক্ষাৎকারের চেহারা, রাত আর দিন পার্থক্য। মনে হয় আমার মতো জন্ডিসে, ডায়াবেটিক্সে খাইয়ে এই কয়দিনের ভিতরে একটি রাত মনে হয় ঘুমায়নি। বাথরুম মনে হয় বন্ধ হয়ে গেছে, পেশাব সব মনে হয় বন্ধ হয়ে গেছে। মানে এখানে উনি যে গতিতে স্পিড নিয়ে এসেছিলেন যে এদেশের দালালরা হয়তো তাকে অভ্যর্থনা জানাবার জন্য উৎসুক হয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে। কিন্তু তিনি এসে সম্ভবত সেই দালালির মাঠগুলো, ক্ষেত্রগুলো, সেই মানুষগুলো যাদেরকে আশা করে ঢুকেছিল দেশে, আমলিগে সেই বড় বড় আমলারা, চামচারা, তোষামতকারীরা, হয়তো ওনাকে আর সেই মুখাপেক্ষী হয়ে পড়েননি, ওনার কাছে নতজানু হয়ে। যদিও এক মহিলাকে আমি দেখেছি চিকিৎসা ভাতার জন্য তিনি অনুনয়, মানে চিকিৎসা ভিসার জন্য অনুনয় বিনয় করছে, পরে নাকি শুনলাম তিনি এক জামাত ইসলামের নেতার স্ত্রী। আমি লজ্জাবোধ করছি যে এই মহিলা যেভাবে দীনেশ ত্রিবেদীর কাছে গিয়ে মেডিকেলে যাবার জন্য, আমি তো অহরহ দেখছি মেডিকেলে যাচ্ছে দেশ থেকে, কিন্তু উনি কেন ওইখানে গেলেন? উনি কে বা কি? এর এইটা মিডিয়াতে আবার আনারই বা প্রয়োজন কী ছিল এইটা আমি জানি না। কিন্তু দীনেশ ত্রিবেদী যে মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছে এবং তার উক্তি মানুষের ভিতরে যে ঘৃণার বোধ জন্ম দিয়েছে, উনি সেটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে তার ওই ধরনের উদ্ধতপূর্ণ কথা বলা তো ঠিকই হয়নি, এবং ভবিষ্যতে যা বলতে হবে খুব মেপে চিন্তা ভাবনা করে বাক্য চয়ন করতে হবে। ওনাকে আগে স্টাডি করে আসতে হবে যে উনি এখন রাজনীতিবিদ নন, উনি রাজনীতিবিদ হিসাবে আসেননি, উনি এসেছেন রাষ্ট্রদূত হয়ে। রাষ্ট্রদূত কোন গ্রেডে, কোন মাপের প্রোটোকল পান উনি সেটা বুঝে ফেলেছেন। আর সে একেবারে ভিআইপি গাড়ি চড়ে মন্ত্রীর অফিস, ও মন্ত্রীর অফিস, ওই নেতার বাসভবন, এখানে সেখানে ওখানে, সেই সুযোগ তাকে দেওয়া হবে না। তার ক্রাইটেরিয়ার ভিতরে তার জায়গা পা মেপে চলতে হবে, বেলকনিতেই
মদের বোতল হাতে নিয়ে ঘুরতে হবে এবং সিগারেট টানতে হবে, তার বাইরে আর কোনো সুযোগ নেই। যেটা বলছিলাম তারেক রহমানকে নিয়ে, তিস্তার ব্যাপারে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে এবং আজ চূড়ান্ত হবে। তিস্তায় তারা বিনিয়োগ করবে। চীনে প্রথম একটি অফিসই খোলা হবে, বিনিয়োগ অফিস। বাংলাদেশে বিনিয়োগ কোন কোন খাতের থেকে আসবে সেই ধরনের বাংলাদেশের প্রথম ঐতিহাসিক পটভূমি, যে একটি দেশে, আমাদের দেশের বিনিয়োগ বিষয়ে কর্মতৎপরতা চালাইতে, যোগাযোগ করতে বিডা আশিক সাহেব একটি অফিস খুলবেন। সেখানে তিনি অফিস করবেন, তার প্রতিনিধিরা অফিসে কাজ করবেন। এই যে উন্মুক্ততা এবং সিংজিংয়ের সাথে তারেক রহমানের যে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে, বাংলাদেশে ইতিপূর্বে এতটা গৌরবময়, উজ্জ্বলময়, সময় উপযোগী যে সাহসী পদক্ষেপ আর কোনো রাষ্ট্রপ্রধানের দ্বারা সম্ভব হয়নি। যদিও ওনার পিতা চীনে গিয়েছিলেন, ওনার মাতাও চীনে গিয়েছিলেন, কিন্তু এই সময় চীন যে ধরনের আগ্রহ নিয়ে বাংলাদেশের দিকে ঝুঁকে এসেছে এবং বাংলাদেশ যেভাবে হাত বাড়িয়ে তার সাথে হাত রেখেছেন, তাদের সাথে এই যৌথ সম্মিলন, যৌথ মহামিলন বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং বাংলাদেশের যে গৌরবময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দ্বার উন্মোচন করে রেখে যাবে, এটি বলবার আর কোনো অবকাশ নেই। সেই সাথে দেখেন, বাংলাদেশের, আমি যেটা আগেই বলা উচিত ছিল, সেই ভিএনআইএনের যে বীরদের ঐতিহাসিক স্কোয়ার, বাংলাদেশে কিন্তু এরকমের শুধু বীরদের সমাধিস্থ করে এ ধরনের কোনো জায়গা নেই। আমরা সাভার স্মৃতিসৌধ, এটা কিন্তু স্মৃতিসৌধ। এখানে যোদ্ধা, নন যোদ্ধা, আবাল বৃদ্ধা বনিতা, নারী পুরুষ সবাইকেই মৃত্যুর অনেক দিন, কয়েক বছর পরে ওই বিরান ভূমিতে তাদেরকে সমাধিস্থ করে, তাদের কঙ্কালকে সমাধিস্থ করে একটি স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে। কিন্তু বাংলাদেশে 71 সালে মুক্তিযুদ্ধের সময় নিয়মিত ফোর্স, অনিয়মিত মুক্তিযোদ্ধা কারা কোথায় কীভাবে মারা গিয়েছিল, কোথায় তাদের সমাধিস্থ করা হয়েছিল, সেগুলোকে সামগ্রিকভাবে এক জায়গায় সংরক্ষণ করে আর কোনো এই ধরনের বীরত্বগাথা ঐতিহাসিক স্থান কিন্তু বাংলাদেশে তৈরি করা হয়নি। বাংলাদেশের যে অগোছালো রাজনীতি, বাংলাদেশের যে অপরিকল্পিত প্রেক্ষাপট, সংবিধান রচনা থেকে শুরু করে পুরা অনিয়মতান্ত্রিকভাবে গড়ে ওঠা রাজনৈতিক পরিবেশ বা গঠনমূলক নাগরিক সুযোগ সুবিধা নিয়ে কর্মকাণ্ড তৈরি একেবারেই মানে নিয়মতান্ত্রিক, নিয়ম মাফিক বা একটি শৃঙ্খলার ভিতরে হয়ে আসেনি। হয়তো আমাদের স্বাধীনতার বয়স কম, মাত্র 55 বছর, কিন্তু চীন বা ওরা তো আরও অনেক পূর্বে স্বাধীন হয়েছে। কিন্তু সেসব দেশের বিজ্ঞ মানুষেরা, তারা দেশকে নিয়ে চিন্তা ভাবনা করেছিল, তারা দেশকে নিয়ে ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে দেশকে, এটা নিয়ে পরিকল্পনা করেছিল। বাংলাদেশে সেইভাবে নাগরিকদের নিয়ে, দেশকে নিয়ে পরিকল্পিতভাবে দেশকে সেই প্যাটার্নে সাজানো হয়নি, যার জন্যই কে মুক্তিযোদ্ধা, কে বীর, বুদ্ধিজীবীদের কবরস্থান আছে। বুদ্ধিজীবীদেরকে যারা 14 ডিসেম্বর হত্যা করা হয়েছিল বা পরবর্তীতে যাদেরকে বুদ্ধিজীবী মনে করা হয়, তাদের সেখানে সমাধিস্থ করা হয়, বুদ্ধিজীবী আছে। কিন্তু বীরদের জন্য আলাদা কোনো স্মৃতি স্কোয়ার বা সেই সমাধিস্থল বাংলাদেশে গড়ে তোলা হয়নি। এমন অনেক কিছুই করা হয়নি। সেমনটি যদি হতো, জুলাই আগস্টকে এভাবে পদলিত হতো না, এভাবে নিশ্চিহ্ন করে দেবার যে ষড়যন্ত্র চলছে সেটি হতো না। যাক, আমি যেটা বলছিলাম, যে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ষড়যন্ত্রকারীরা, আওয়ামী লীগের বয়ানকারীরা যে বিভ্রান্ত করছিল যে চীনের রাষ্ট্রপতি জিনপিংয়ের সাথে তারেক রহমানের বৈঠক হচ্ছেন, অর্থাৎ তারা এই বৈঠকটি যেন না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে শেষ মুহূর্ত পর্যন্ত। তাদের যত ধরনের লবিং, তাদের যত ধরনের ষড়যন্ত্রকারী, তাদের যত ধরনের সর্বোচ্চ জায়গা থেকে, তাদের দেশের থেকে হোক বা বাইরের থেকে অন্যান্য চীনের হয়তো বন্ধু দেশের রাশিয়াকে দিয়ে হোক, উত্তর কোরিয়াকে দিয়ে হোক, বিভিন্ন জায়গা থেকে হয়তো শি জিনপিংয়ের কাছে শেষ তক বসার আগ মুহূর্তেও হয়তো কোথাও না কোথা থেকে ফোন করানো হয়েছিল যে তারেক রহমানের সাথে যেন
দ্বিপাক্ষিক আলোচনায় বসাকে ইগনোর করা যায় কিনা, বা না বসে তাকে ওইখান থেকেই বিদায় দেওয়া যায় কিনা। কিন্তু রাষ্ট্রপ্রধান শি জিনপিং, বিশ্ব রাজনীতির গুরু, তিনি কি ভারতীয়র এই ষড়যন্ত্র বা ভারতের যে আগ্রাসী মনোভাব বাংলাদেশ বা চীনের প্রতিও, সেটা তিনি বোঝেন না? তাকে কখন কোথায় নিয়ে উচ্চতর স্থানে সম্মানিত করতে হয় সেটা তিনি বোঝেন না। বোঝেন বলেই তারেক রহমানের ওখানে উপস্থিত থাকা অবস্থায় ভারতের প্রতিনিধি দল সেখানে গিয়েছিল। তাদেরকে কোন লেভেলে কথা বলে এয়ারপোর্টেতে ছেড়ে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে দুইটি রাষ্ট্র পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সহযোগিতাময় ভবিষ্যতের ব্যবসা বাণিজ্য নিয়ে যে কোনো ধরনের পদক্ষেপ নিতেই পারে। সেটা নিয়ে ভারতের উদ্গ্রীব হওয়ার কোনো বিষয় নয়। এতে যেন ভারত নাক না গলায়। অতএব তারেক রহমানের গল্প, তারেক রহমানের রাজনৈতিক এই ফুলছুরিময় অগ্নিময় সোনালী মুহূর্তগুলোকে আমরা ফ্রেমে ধরে রাখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।